প্রিয় দর্শক, সকাল সন্ধ্যা স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ মনিরুদ্দিন। আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় মুখপাত্র এবং চট্টগ্রামের পুন্ডিরক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় প্রভু, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত এবং সকাল সন্ধ্যা স্টুডিওতে এবং অনলাইনে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 5ই আগস্টের অভ্যুত্থানের পরপর 10ই আগস্ট চট্টগ্রামে একটি মহাসমাবেশ আপনারা সমাবেশ করেছিল সনাতন জাগরণ মঞ্চ। এরপর চট্টগ্রাম এবং বিভিন্ন স্থানে অনেকগুলো সমাবেশ আমরা দেখলাম। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ দেখলাম এবং চট্টগ্রামে মহাসমাবেশ, সর্বশেষ রংপুরেও আপনারা মহাসমাবেশ করলেন। এর মধ্যে গত 7ই নভেম্বর সনাতন জাগরণ মঞ্চ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোট আত্মপ্রকাশ করল, দুটো সংগঠন মিলে। এই জোট গঠনের প্রেক্ষাপট বা কারণ কি? আসলে বিগত 5ই আগস্টের সরকার পরিবর্তনের পরে 10ই আগস্ট 9ই আগস্টে প্রথম হিন্দু জাগরণ মঞ্চ এবং 8ই আগস্ট সম্মিলিত সনাতনী সচেতন সমাজ নামে দুটো প্রোগ্রাম হয়। 9 তারিখের প্রোগ্রামটা তৎকালীন প্রশাসনের ভঙ্গুর অবস্থা এবং তাদের রিকোয়েস্টে সেটা স্থগিত ছিল এবং 10 তারিখ আপনার হিন্দু জাগরণ মঞ্চের নামেই সমাবেশটি হয়। সেই স্বতঃস্ফূর্ত সমাবেশে প্রায় 1.5 লক্ষাধিক লোক সমাবেশে অংশগ্রহণ করে এবং আপনি অভিভূত হবেন শুনে প্রায় 6,862 টাকা খরচ হয়েছে সেই আয়োজনে। সেখানে কেউ বক্তব্য রাখেনি, সবাই স্লোগান দিয়েছিল, নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল এবং সামগ্রিকভাবে রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিল যে 5ই আগস্টের পরে যে বিভিন্ন জায়গায় হিন্দু জনগোষ্ঠীর উপর, সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলা নির্যাতনগুলো শুরু হয়েছে, মঠ মন্দিরে হামলা, এগুলো প্রতিরোধ করার জন্য হিন্দুদের হৃদয়ের স্বতঃস্ফূর্ত আবেদন থেকে এই সমাবেশটি হয়েছে এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে 13 তারিখ এবং পরে জামাল খানের যে সমাবেশ, প্রবল বৃষ্টির মধ্যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটেও আমার মনে হয় না মানুষ এভাবে ধৈর্য ধরবে। 4 ঘন্টা বৃষ্টির মধ্যে প্রায় হাঁটু জলে জামাল খানে প্রায় 50-60 হাজার লোক অংশগ্রহণ করেছে এবং প্রথম সমস্ত সাধু সন্তরা সেখানে অংশগ্রহণ করেছে। তো এই যে সম্মিলিত সংখ্যালঘু জোট সনাতন জাগরণ মঞ্চ, এই সংগঠনগুলো কি আগে থেকেই ছিল নাকি এগুলো আমাদের সেই সময় প্রথম দিক থেকে অনেক আগে থেকে কিছু কিছু সংগঠন ছিল আর কিছু সম্মিলিত সনাতনী সমাজ, হিন্দু জাগরণ মঞ্চ এগুলো আগে থেকেই ছিল, কিন্তু বড় পরিসরে তাদের কোনো ভূমিকা ছিল না। 5ই আগস্টের পরে যেহেতু অনেকগুলো যেগুলো আমাদের মাদার সংগঠন নামে পরিচিত, ঐক্য পরিষদ, পূজা পরিষদ, অন্যান্য সংগঠনগুলো, জন্মাষ্টমী পরিষদ, এগুলো যেহেতু নেতৃত্বরা অধিকাংশই ভয়ে অথবা বাস্তবিক প্রেক্ষাপটের কারণে অথবা বিভিন্ন কারণে তারা সামনে আসতে সাহস পায়নি, সেজন্য যারা যুবক এবং যারা কিশোর ছাত্র তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য অংশগ্রহণ করে। তো এই রকম বিভিন্ন বহুধা বিভক্ত সংগঠনগুলো বিক্ষিপ্তভাবে কাজ চলছিল। এগুলোকে পরবর্তীতে সমন্বিত করে দুটো প্ল্যাটফর্ম হয়, একটা সম্মিলিত সংখ্যালঘু জোট যেটা ঢাকা এবং বরিশাল আদার্স খুলনা অঞ্চল নিয়ে, আর প্রায় 32টা জেলা নিয়ে হিন্দু জাগরণ মঞ্চটা সহ অন্যান্য সংগঠনগুলো মিলে সনাতন জাগরণ মঞ্চ হয়। তো পরবর্তীতে যেহেতু আমাদের উদ্দেশ্য এক, দাবি এক এবং আমরা বিভক্ত যত থাকব নেতৃত্বের দূরত্ব থাকবে, সামগ্রিক লক্ষ্যে পৌঁছানো আমাদের পক্ষে অনেক দুরূহ হবে, সেজন্য ঐক্য ছাড়া কোনো দিন সাফল্য এবং সম্ভাবনার দ্বার খোলা যায় না। এজন্য আমরা সম্মিলিতভাবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামে 17 তারিখ আত্মপ্রকাশ হয়, যেটা আপনি কেন্দ্রীয় মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। হ্যাঁ হ্যাঁ।
তো আমরা এতদিন দেশে দেখেছি যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বা এই ধরনের কোনো ঘটনা ঘটলে তখন সেটার প্রতিবাদে বিক্ষোভ করা অথবা দাবি আদায়ের জন্য আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং কখনো কখনো বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টকে আমরা মাঠে দেখতাম। তো এখন তাদেরকে দেখা যাচ্ছে না। কিন্তু অন্যদিকে আমরা দেখলাম যে এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে আপনারা যে আন্দোলনটা করছেন, এখানে আপনাদেরকে অনেক বড় ভূমিকায় দেখা যাচ্ছে, আপনারা বড় বড় সমাবেশ মহাসমাবেশ করছেন। তো তাদের এই পিছনে হটে যাওয়ার কারণটা কি, অথবা আপনারা কি তাদের কোনো বিকল্প মোর্চা কিনা? না, আমরা টোটাল সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ করে এগোনোর প্রয়াসেই আমরা এগিয়ে এসেছি। মূলত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা পরিষদ সহ একটা সরকার যখন ক্ষমতায় থাকে, একটা বৃহৎ জনগোষ্ঠীর যারা প্রতিনিধিত্ব করে, তারা কোনো না কোনোভাবে সেই সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখেই তার অধিকার এবং তার আবেদনগুলো পৌঁছাতে হয় এবং তা পরিপূরণের জন্য রোল প্লে করতে হয়। কিন্তু বিগত সময়ে দেখা গিয়েছে কিছু কিছু সংগঠনের নেতৃবৃন্দ রাজনৈতিকভাবেও তাদের সক্রিয়তা দৃশ্যমান হয়েছিল এবং একটা কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক টেকও লেগে গিয়েছে, সবাই না, খুব সীমিত সংখ্যক। তো সামগ্রিকভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং একটা যে রাজনৈতিক প্রতিহিংসা এবং তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের লোকদেরকে নিয়ে একটা জনগোষ্ঠীর মধ্যে যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, এইসব কারণে নিজেদের সুরক্ষার জন্য অনেকে সামনে আসার সাহস পোষণ করেনি। তো যেহেতু আমরা সনাতনী সাধু সন্তরা এই ধর্ম এবং দর্শনের অভিভাবক, তারা গুরুরা হচ্ছেন মার্গ প্রদর্শক, সেজন্য এই শূন্যস্থানটা যখন আমাদের জনগোষ্ঠীর আতঙ্কের কারণ হয়েছে, অভিভাবকহীন এই জনগোষ্ঠীকে কেউ রাজনৈতিক ফায়দা লুটার জন্য ব্যবহার করতে পারে এবং তার বিধ্বংসী অবস্থা দেশের স্থিতিশীলতার জন্য ক্ষতিকারক হতে পারে, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে সমস্ত সন্ত সমাজ এগিয়ে এসেছে, যাতে একটা শৃঙ্খলায়িত আন্দোলনের দ্বারা শুধুমাত্র আমাদের মানবিক এবং মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারি এবং রাষ্ট্রকে, দেশকে একটা স্থিতিশীল দেশ বিনির্মাণে সহযোগ দিতে পারি। এই জন্যই মূলত আমরা এই জোট গঠন করেছি। তো আমরা এমনিতে বাংলাদেশে সবসময় দেখে এসেছি যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘু সংকট হলে সেটা নিয়ে ভারত সরকার সবসময় সরব থাকে। কিন্তু এবার আপনাদের এই আন্দোলনকে কেন্দ্র করে অনেকে কিন্তু অভিযোগ তুলছেন যে আপনাদের এই আন্দোলনের পিছনে ভারতের ইন্ধন রয়েছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন বা আপনার কোনো মন্তব্য যদি থাকে? 5ই আগস্টের যে অভ্যুত্থান, এটি ছিল ছাত্র জনতার এবং সমস্ত শ্রেণী পেশার মানুষের, সমস্ত রাজনৈতিক শ্রেণীর সহজাত একটি শৃঙ্খলায়িত সমাজ ব্যবস্থা থেকে মুক্তির আহ্বান থেকে। এটি স্বতঃস্ফূর্তভাবে মানুষের মাঝে একটা পরিবর্তনের প্রয়াস থেকেই অভ্যুত্থান সাধিত হয়েছে। এখন সেই সময় এই অভ্যুত্থানকে পশ্চিমবঙ্গের একটা বড় অংশ সমর্থন জানিয়েছে, আমেরিকা সমর্থন জুগিয়েছে, অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। আমার দেশের মানুষের আবেদনকে, দেশের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে কেউ সমর্থন দিয়েছে বলে আমি কি প্রশ্ন করব যে সেই আন্দোলনও বাইরের মানুষের ইন্ধনে হয়েছে? তো দুর্ভাগ্য হচ্ছে আমাদের হিন্দুদের কোনো আন্দোলন, হিন্দুদের কোনো অধিকার নিয়ে কথা বললে, যেহেতু জনগোষ্ঠীগতভাবে হিন্দুরা একজন মুসলমানের জন্য, যেমন বিশ্বের সমস্ত মুসলমানরা সংবেদনশীল, তো একজন হিন্দুর জন্য যদি একজন হিন্দু কথা বলে, সেখানে যদি রাজনৈতিক এবং ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে সেটাকে নিরূপণ করার প্রচেষ্টা করা হয়, এটা সত্যকে ঢেকে রাখার এবং তার একটা রাজনৈতিক রং দেওয়ার প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। আপনারা চট্টগ্রামের পর রংপুরে মহাসমাবেশ করে আসলেন। তো এই মহাসমাবেশ করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো? আপনারা কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন বা কোনো ভয়ভীতি দেখানো হয়েছে আপনাদেরকে? আপনারা কি ভয় পাচ্ছেন? রাজনৈতিক এবং প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থেকে বলবো যে আমাদের সমাবেশটি হওয়া কথা ছিল জেলা স্কুল মাঠে এবং সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে সেভাবে, প্রচার হয়েছে সেভাবে। 15 তারিখের অনুমোদন নেওয়া হয়েছিল। পরে আমরা
এটি 22 তারিখ করি এবং সেটাও ডিসিকে অবহিত করা হয়, প্রশাসনকে অবহিত করা হয় এবং তারা আপত্তি করেনি, সহযোগ দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু হঠাৎ করে আপনার 20 তারিখ রাত্রে আমি যখন রংপুরে পৌঁছাই, তখন পৌঁছানোর পর থেকেই 21 তারিখ সকালবেলা থেকে প্রেক্ষাপটটা পরিবর্তিত হতে থাকে। তারা প্রশাসন থেকে আমাদেরকে ডেকে জানায় তারা মাঠ ব্যবহারের অনুমতি দেবে না। পরবর্তীতে অনেক দীর্ঘ আবেদন আলাপ আলোচনার পরে তারা মাহিগঞ্জ কলেজ মাঠটা নির্ধারণ করে, যেটার পরিসরটা সীমিত। এবং আমাদের যেটা ইচ্ছা ছিল সেটি হচ্ছে আমরা কখনো জনদুর্ভোগ হয় অথবা রাস্তাঘাট অবরুদ্ধ হয়, মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে, এই ধরনের আন্দোলনে আমরা বিশ্বাসী নই। আপনারা দেখবেন 10 তারিখ থেকে আজ পর্যন্ত যত আন্দোলন হয়েছে কোনো বিশৃঙ্খলা হয়নি, কোথাও কেউর উপর আক্রমণ হয়নি, বরঞ্চ প্রতিটি জায়গায় আমরা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি, প্রতিটি জায়গায় বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। তারই ধারাবাহিকতায় এখানেও রাস্তাঘাটে পথে ঘাটে বিভিন্ন জায়গায় আপনার গাড়িগুলোকে অবরুদ্ধ করা হয়েছে এবং আমরা শুধু রাষ্ট্রের স্থিতিশীলতা এবং যাতে জনজীবনে কোনো ধরনের কোনো প্রভাব সৃষ্টি না হয় সেজন্য আমরা রাষ্ট্রের অবস্থানকে স্বীকার করে নিয়েই মাহিগঞ্জ কলেজ মাঠে আমাদের সমাবেশটি স্থানান্তর করি। কিন্তু তারপরেও সেখানেও দেখা যায় প্রচণ্ড বাধা। কাউনিয়াতে অলরেডি প্রায় 30 জনের মতো আহত হয়েছে, বিভিন্ন নিউজ চ্যানেলে এসেছে, 3 জন অনেক বেশি আহত হয়েছে এবং এখনও 2 জন রংপুর মেডিকেলে আছে। তো এই পরিস্থিতিগুলো আমরা ফেস করেছি এবং দেখা গিয়েছে আমাদেরকে বিভিন্ন রকমের এজেন্সিগত এবং পুলিশি গ্রেপ্তার, বিভিন্ন ধরনের ভয়ভীতি, এগুলো তো ছিলই। আচ্ছা, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সনাতনী জাগরণ জোটের যে সমাবেশ মহাসমাবেশগুলো হচ্ছে সেখানে বিপুল সংখ্যক নারী, বিশেষত নারীদের লক্ষণীয় উপস্থিতি দেখা যাচ্ছে এবং শিশু বয়স্ক মানুষ সহ বিপুল মানুষের অংশগ্রহণ। এই নারীদের এবং নানা বয়সী মানুষদের বিপুল অংশগ্রহণের আপনারা কিভাবে দেখছেন, আর এর কারণটা কি মানুষের এত অংশগ্রহণের? এর কারণটা হচ্ছে প্রথমত হচ্ছে দীর্ঘদিন আমাদের সমাজে যারা নেতৃস্থানীয় লিডার নেতৃত্ব দিয়েছে তাদের একটা বড় অংশ রাজনীতি সংশ্লিষ্ট ছিল, তারা সেকুলার ছিল। তো এবং তারা এই সেকুলার ভাবনাটা ভালো, কিন্তু তারা সেটা শুধুমাত্র দৃশ্যপটে মানুষকে দেখিয়ে একটা নিজের অবস্থান সংহত করার জন্যই এই দৃষ্টিভঙ্গিকে ব্যবহার করেছে। হিন্দু বা সনাতনী জনগোষ্ঠী যখন আক্রান্ত হয়েছে, আন্দোলন হয়েছে, যখনই তুঙ্গে গিয়েছে, একটা দর কষাকষির মাধ্যমে আপনার সামগ্রিকভাবে তারা নিজেদের প্রয়োজন মিটিয়ে নিয়েছে এবং জনগোষ্ঠীর কথা ভুলে গিয়েছে। তো যার ফলশ্রুতিতে এই ধরনের নেতৃত্বের প্রতি মানুষের আস্থা ধীরে ধীরে লুপ্ত হয়ে গিয়েছে। যখন আধ্যাত্মিক গুরু বা সন্তরা সামনে এসেছে এবং তাদের প্রাণের কথাগুলো নির্ভয়ে নির্বিবাদে বলছে এবং তারা নিজের ঝুঁকিকে উপেক্ষা করছে এবং সাধু সন্তরা আমাদের সন্ন্যাসীরা যখন সন্ন্যাস গ্রহণ করে, নিজের মৃত্যুর পরে যে শ্রাদ্ধ ক্রিয়া হয়, সপিণ্ডন বিধি বলা হয়, সেটা করেই কিন্তু তারা সন্ন্যাস গ্রহণ করে। তাদের কোনো ভৌতিক আকাঙ্ক্ষা থাকে না, যার ফলশ্রুতিতে তারা নিজস্ব আকাঙ্ক্ষার গণ্ডি বেরিয়ে জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাকেই প্রাধান্য প্রদান করে। যার ফলশ্রুতিতে তারা যখন নেতৃত্বে এসেছে, মানুষের ট্রাস্ট এবং বিশ্বাস অনেক দৃঢ় হয়েছে। ফলশ্রুতিতে সমস্ত শ্রেণী পেশার মানুষ এগিয়ে এসছে। এমনকি 13 দিনের শিশু, যার সদ্যজাত শিশু, তাকে নিয়েও মা এসেছে, বলছে আমার ছেলে আমার নাগরিক অধিকার নিয়ে যেন সচেতন হয়, সেই শিক্ষা যাতে লাভ করে, আমি সেজন্য তাকে নিয়ে এসেছি। আপনি বলছিলেন যে পূর্ববর্তী নেতৃত্বের প্রতি সাধারণ হিন্দু, বৌদ্ধ বা অন্য জনগোষ্ঠী তাদের এক ধরনের অনাস্থা তৈরি হয়েছিল। এদিকে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু বলছেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন বা হামলার যতটুকুই ঘটনা ঘটেছে সেগুলো ঘটার কারণ হচ্ছে তারা আওয়ামী লীগের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত ছিলেন। তো প্রধান উপদেষ্টার এই মন্তব্য সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাই। উনি যখন প্রথম প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে আসেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের বাংলাদেশের গর্ব
এবং তিনি একাধারে বিশ্ব নাগরিক বলা যায়। তো এই রকম একজন মহান ব্যক্তিত্ব তিনি এসে প্রথমেই স্বীকার করে নিয়েছেন এই যে এয়ারপোর্টেই যে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর উপর আক্রমণ হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। কিন্তু এখন যে বক্তব্য সেটা তার প্রথম বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। কারণটা হচ্ছে বাংলাদেশের একটা প্রথাগত রাষ্ট্রীয় আচার বলবো আমি, তারা সংখ্যালঘু জনগোষ্ঠী যে কোনো বিষয়কে অস্বীকার করা এবং সেটাকে একটা রাজনৈতিক রং দেওয়ার প্রচেষ্টা করে। এটা আমলাতন্ত্রের প্রভাব আছে, প্রশাসনের কিছু লোক আছে, রাজনৈতিক কিছু উদ্দেশ্য আছে, এগুলোকে একীভূত করে এই বক্তব্যের সারবর্তা প্রকাশ পায়। তো এটাকে আমরা সে গতানুগতিক শাসন ব্যবস্থারই প্রতীক হিসেবে দেখছি, এটাকে ভিন্ন কিছু দেখছি না। আপনারা সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে যে ৮ দফা দাবি ঘোষণা করেছেন, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা এবং সংখ্যালঘুদের জন্য আলাদা সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা। কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যখন ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসেছিলেন, তো তখন উনি কিন্তু বলেছেন যে আলাদা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দরকার নাই, বরং কোনো হামলা নির্যাতনের ঘটনা বা অন্যায় অবিচার ঘটলে প্রচলিত আইনেই তার বিচার করা সম্ভব। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের বিষয়ে আপনাদের যুক্তিগুলো কি? আমি প্রথমত বলবো, যদি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেন, যেই বাংলাদেশি নাগরিকের সমষ্টিক রূপকে বাংলাদেশি হিসেবে দেখছে, যারা বাংলাদেশ ভূখণ্ডে আছে, সেই ক্ষেত্রে তো ক্ষুদ্র নিগোষ্ঠীরাও আছে। তাহলে তাদের জন্য সুপ্রিম কোর্ট আলাদা কোটা সংরক্ষণ করছে কেন? অনগ্রসর জাতিগোষ্ঠী হিসেবে। তো এবং বিলুপ্ত প্রায় যখন কোনো প্রাণী হয় তখন তার জন্য অভয়ারণ্যের প্রয়োজন হয়। তো আমরা যখন স্বাধীনতা হচ্ছে 23% থেকে এখন সরকার ঘোষিত প্রক্রিয়ায় 7.8%, তাহলে আমরা তো বিলুপ্ত হতে যাচ্ছি। আমাদের জন্য সেই জন্য সুরক্ষা প্রয়োজন রয়েছে। তদুপরি যে কথাটি বলবো, যে বাংলাদেশের একটা বৃহত্তর দলের যিনি অভিভাবক, যাকে ভবিষ্যতের একজন কাণ্ডারি হিসেবে সবাই দেখছে, বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে আপনার যতগুলো বিশ্ববিখ্যাত লিডার, বাংলাদেশের সমাদৃত লিডাররা আছে, তাদের বিচারিক ব্যবস্থায় 10-15 বৎসরেও শেষ হয় নাই। সেখানে একজন সংখ্যালঘু বা সাধারণ নির্যাতিত অবহেলিত জনগোষ্ঠীর নাগরিক হিসেবে আমরা কি করে বৃহত্তর জনগোষ্ঠীর চাহিদার সঙ্গে তাদের বিচার ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ বিচারে আমরা বিচার পাবো বলে আশা করতে পারি? এই কারণে কি আপনারা স্পেশাল ট্রাইব্যুনালের কথা বলছিলেন? নিশ্চয়ই, এই জন্য ঘটনাগুলো স্পেশাল ট্রাইব্যুনালে বিচার করা। এই জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল চাইছি এবং সংখ্যালঘু সুরক্ষা আইন চাইছি। আচ্ছা, বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা বিভিন্ন সময় ধরেই হয়েছে, আমরা দেখেছি। এই সমস্ত হামলার জন্য কারা দায়ী বলে আপনারা মনে করেন? যে কোন কোন গোষ্ঠীগুলো এখানে ইন্ধন রয়েছে, বা কারা হামলা করছে, কারা নির্যাতন করছে? বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হচ্ছে অসাম্প্রদায়িক, সহাবস্থানে বিশ্বাসী, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে আপনার রাজনীতি সচেতন। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাংলাদেশের দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং ক্ষমতা লিপ্সু দৃষ্টিভঙ্গির কারণে ক্ষমতা আরোহণের পথ হিসেবে রাজনীতিকে ব্যবহার করা। রাজনীতি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উত্তম নীতি। তো সেই উত্তম নীতির চর্চা না করে শুধু ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে দেখা গিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল তারা একটা ক্ষুদ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যারা সংখ্যালঘু বাস্তবিকেই, তাদেরকে পুষ্টি জুগিয়েছে প্রায় প্রতিটি রাজনৈতিক দল বা প্রতিটি সরকার, এবং তাদের সঙ্গে প্রশাসনের কিছু, এবং তার সঙ্গে কিছু সরকারে যারা থাকে, যারা সুবিধাবাদী এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেশের পরিস্থিতি ঘোলাটে করে নিজেদের স্বার্থ সুবিধা আদায় করতে চায়, সেই শ্রেণীগুলো মিলেমিশেই এই 53 বৎসর ধরে একই নির্যাতনের ধারা বয়ে বেড়াচ্ছি আমরা। কিন্তু আজ পর্যন্ত তার একটাও ঘটনার দৃশ্যমান কোনো বিচার হয়নি, প্রতিকার পায়নি। তো এই থেকে বোঝা যায় যে এই একটা অংশ এগুলো করছে, কিন্তু সবাই দেখেও নীরব ভূমিকা পালন করছে শুধুমাত্র রাজনৈতিক অভিসন্ধির কারণে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সমাবেশগুলোতে, আপনাদের নানা কর্মসূচিতে জয় শ্রীরাম স্লোগানটি এখন বেশ উচ্চারিত হচ্ছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি যে ভারতের
হিন্দুত্ববাদী বিজেপি এবং আরএসএস এর এই স্লোগানটি অনেক বিতর্কিত হয়েছে তাদের কারণে। তো আপনাদের এই স্লোগান বেশি করে দেওয়ার কারণটা কি? শাক্ত, শৈব, সৌর, গাণপত্য, বৈষ্ণব পঞ্চমতের অনুগামী রয়েছে বঙ্গভূমিতে। আমাদের প্রতিটি সমাবেশে হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় মা ভবানী প্রতিটি স্লোগানই উচ্চারিত হয়। আমি এই 4টা স্লোগান একসাথেই দেই। এবং জয় শ্রীরাম হচ্ছে আমাদের পরমেশ্বর ভগবান বিষ্ণুর অবতার এবং তিনি আমাদের আরাধ্য প্রভু। তো এই পবিত্র নামে সমস্ত ভক্ত চিত্তে শক্তি এবং তার মানবিক মূল্যবোধগুলো বিকশিত হয়। সেই জন্য আমরা এই ধ্বনিটি উচ্চারণ করি। আপনি একটা জিনিস দেখবেন, এই পবিত্র ধ্বনি হয়তো বিজেপি আরএসএস ব্যবহার করছে। বাংলাদেশের 71 সনে যখন মুক্তিযুদ্ধ হয়, সে সময় পাকিস্তানি এবং অনেক রাজাকাররাও আল্লাহর পবিত্র নামকে ব্যবহার করে এরকম বর্বরতা করেছে। তো তাই বলে কি আমরা কি এটাকে রাজাকারের ধ্বনি বলতে পারি? এটাকে আমরা পাকিস্তানি ধ্বনি বলতে পারি? তো মূলত রাজনৈতিক রং দিয়ে ধর্মীয় মূল্যবোধকে বিকৃত করার জন্যই এই স্রষ্টার পবিত্র নামসমূহকে আপনার এইভাবে উপস্থাপন করা হচ্ছে যে এটা বিজেপি অথবা আরএসএসের নাম বা আরএসএসের অভিসন্ধিজাত, এরকম ব্যাখ্যা দিয়ে মূলত এটাকে বিতর্কিত করার জন্যই, মুভমেন্টটাকে রাজনৈতিক রং দেওয়ার জন্য এগুলো করছে। আচ্ছা, আমরা কিন্তু এই আন্দোলনের ঘটনা প্রবাহের মধ্যেই দেখলাম যে মাসের শুরুর দিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে ইসকনের যাবতীয় দায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আবার আপনি নিজেও বলেছেন যে এখন আপনি আর ইসকনকে প্রতিনিধিত্ব করেন না। তো ইসকনের সাথে আপনার এই টানাপোড়েন কি নিয়ে তৈরি হলো, বা এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কিনা? ইসকন একটি অরাজনৈতিক সংগঠন এবং ধর্মীয় সংগঠন। তো এবং বাংলাদেশের সোসাইটি একটি নিবন্ধিত এবং বাংলাদেশের প্রথাগত আইন দ্বারা এবং বিশ্বে 154টি দেশে তার দেশের আইনের দ্বারা নিবন্ধিত হয়ে মানবিক এবং আত্মিক মূল্যবোধকে বিকাশ করা এবং শ্রী চৈতন্যদেবের যে অসাম্প্রদায়িক অহিংসার নীতি, প্রেমের নীতি বহন করা, গীতা এবং ভাগবতের আদর্শে প্রচার করছে। আমি সেই হিসেবে একজন ইসকনের ভক্ত। আমি তার প্রশাসনিক পরিকাঠামোর প্রতিনিধিত্ব করি না। তার কারণটি হচ্ছে আমি ইসকন হচ্ছে সনাতন ধর্মেরই একটি অংশ, সনাতন ধর্মের গৌড়ীয় ভাবাদর্শকে লালন করে। এই প্রশ্নটি আরেকটু করছি যে অনেকে বলছেন যে ইসকনকে একটা আলাদা ধর্ম, নাকি এটা সনাতনী হিন্দু ধর্মেরই একটা মত বা পথ? এটা কি এনজিও না ধর্মীয় সংগঠন? আমি তো আগে ক্লিয়ার করেছি, এটা হচ্ছে সোসাইটি একটি নিবন্ধিত একটা ধর্মীয় সংগঠন এবং এটি দাতব্য সংগঠন। এবং আপনার যেই বিষয়টি বলছি সেটি হচ্ছে শ্রী চৈতন্যদেবের যে গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতি, এই বৈষ্ণব সংস্কৃতিরই প্রতিনিধিত্বকারী সংগঠন হচ্ছে ইসকন। তো সুতরাং সেই ক্ষেত্রে একজন ইসকনের ভক্ত সে মূলত সনাতনী। তো আমি সেই সনাতনী হিসেবে, যেহেতু সনাতন ধর্মের জনগোষ্ঠীর অধিকার নিয়ে কার্যক্রম করছি, সেই জন্য আমি প্রাতিষ্ঠানিক দায়িত্বের কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি এবং ওনারাও আমাকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন। আরেকটি কথা খুব শোনা যায়, সেটা হচ্ছে যে ইসকন অনেক বিত্তশালী একটা সংগঠন। ইসকন যে পরিমাণ কর্মকাণ্ড পরিচালনা করে তাতে করে বিপুল অর্থের প্রয়োজন হয়। ইসকনের এই বিপুল অর্থের উৎস কি? সে বিপুল অর্থের উৎস হচ্ছে আপনি এবং আমি। কারণ আপনার ইসকন বা গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতি শেখায় যে আমরা সকলেই স্রষ্টার সৃষ্টি এবং একটা বিশ্বজনীন পরিবারের শিক্ষা, যে সারা পৃথিবীর সমস্ত মানুষকে বসুদৈব কুটুম্বকম এই নীতিতে, অর্থাৎ সারা পৃথিবীর সবাই আমরা একটা পরিবার। আমরা যদি আদমের সন্তান বলি বা মনুর সন্তান বলি, সেই হিসেবে কি আমরা একটা পরিবার নই? সৌভ্রাতৃত্বের কথা শেখায়, যার ফলশ্রুতিতে সমস্ত জনগণ এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এবং তাদের প্রদত্ত দানেই ইসকনের কর্মকাণ্ড পরিচালিত হয়। এখানে প্রতিটি দেশের কর্মকাণ্ড সেই দেশের নাগরিকদের দানেই পরিচালিত হয়। আমাদের যে ব্যাংকিং ব্যবস্থাপনা, আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো, এখানে কোনো বাইরের অর্থ লেনদেনের কোনো সুযোগ বা অপশনই নেই। আমরা এনজিও নই এবং এনজিও আইনে নিবন্ধিতও নই। আপনারা বলছেন এখন অধিকার আদায়ের দাবিতে দেশের সাধু সন্ন্যাসীরা সবাই একত্রিত হয়েছেন। তো যারা
সংসার ধর্ম ত্যাগ করে স্রষ্টার সাধনায় জীবনোৎসর্গ করেছেন, তারা এখন এই জাগতিক সমস্যা, যেই সংকট, এই সংকটের জন্য আপনারা পথে নামলেন কেন? আমি আপনাদেরকে বলবো যে দেখুন, 1971 সনের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো সেই স্বাধীন বাংলাদেশে আপনার যত 30 লক্ষ শহীদ হয়েছে, খুলনা জাদুঘরের, মুক্তিযুদ্ধ জাদুঘরের মাধ্যমে যে 40 খণ্ডের বই প্রকাশিত হয়েছে এবং আরও 24 খণ্ডের যে তথ্য উপাত্ত সংগৃহীত হয়েছে, সেখানে 2/3 শহীদ হয়েছে হিন্দুরা। এবং 1 কোটি শরণার্থীর মধ্যে 70%, যেটা জাতিসংঘ, অক্সফাম সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বলছে, 70% শরণার্থী হয়েছে হিন্দুরা এবং তার কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি হয়নি। এবং বাংলাদেশের সেই থেকে আজ পর্যন্ত যত নির্যাতন হয়েছে, কোনো সরকার স্বীকার করেনি। এই ধারা বর্তমানে অব্যাহত রয়েছে এবং আমাদের যারা হিন্দু নেতৃত্বরা এতদিন নেতৃত্ব দিয়ে এসেছে, তারাও বিভিন্ন রাজনৈতিক চাপে অথবা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের সুবিধা গ্রহণ করার জন্য এই সত্যগুলো উপস্থাপন করেনি। এই মানবিক স্থিতি উত্তরণের জন্য এবং সত্যকে প্রকাশ করার জন্য এবং রাষ্ট্রীয় জনজীবনে সনাতনীদের অধিকারকে সমুন্নত করার জন্য, সংখ্যালঘু জনগোষ্ঠীর অবদানকে সুনিশ্চিত করার জন্য এবং আমরা আমাদের এই মুভমেন্টটাকে কোনো যাতে রাজনৈতিক রং দিতে কেউ না পারে, এটাকে কেউ ভিন্ন খাতে নিজেদের উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, এই জন্য সর্বত্যাগী সন্ন্যাসীরা, যাদের কোনো ব্যক্তিগত এবং রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই, তারা এই আন্দোলনের প্রতিনিধিত্ব করছে এবং এই আন্দোলনকে এগিয়ে নিয়েছে। এখন আপনি একজন ইসকন ভক্ত হিসেবে যেমন এই আন্দোলনে আছেন, আরও অনেকেই আছেন। তো মানে বাংলাদেশে যেমন একটি রাজনৈতিক আন্দোলনের মধ্যে আপনারা যুক্ত হয়ে গেছেন, পৃথিবীর আর কোনো দেশে কি ইসকন ভক্তরা এরকম কোনো রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত? এটা রাজনৈতিক আন্দোলন বলা যাবে না, কারণটা হচ্ছে আমরা কোনো পদ পজিশন চাইছি না, আমরা কোনো ভোটের রাজনীতিতে যাচ্ছি না, আমরা শুধু আমাদের মৌলিক দাবি অধিকার নিয়ে কথা বলছি। এটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন অনুচিত হবে। আর বিশ্বে ইসকন কোথাও আপনার রাজনৈতিক কর্মকাণ্ড করে না। এবার কিছু মানে অভিযোগের কথা বলি। ইসকন সম্পর্কে প্রায়ই একটা অভিযোগ শুনি আমরা, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় এটা অভিযোগ তোলা হচ্ছে যে ইসকন সিআইএর তৈরি। সিআইএর যিনি তুলসী গ্যাবার্ড সম্প্রতি মার্কিন গোয়েন্দা প্রধান হলেন, তার সাথে ইসকনের একটা যোগাযোগ আছে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর তাকে মার্কিন গোয়েন্দা প্রধান করা হলো। তো এ কারণে কি বাংলাদেশে এই আন্দোলন, আপনাদের আন্দোলন শক্তিশালী হবে এরকম মনে করছেন আপনারা, বা এই অভিযোগ সম্পর্কে আপনার বক্তব্য কি? আমাদের শুধু ইসকন নয়, সনাতনী মাত্রই দেশমাতৃকাকে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, নিজের মা এবং জন্মভূমিকে সর্বোচ্চ মর্যাদা দান করে থাকে। এবং প্রতিদিন ভোরে আমরা প্রণাম করেই জন্মভূমিকে ঘুম থেকে উঠি। প্রথম প্রণামটা আমরা স্রষ্টার পূর্বেই আমরা জন্মভূমিকেই করি। সেই হিসেবে আমি একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের স্বার্থ দেখব, একজন তুলসী গিবার্ড আমেরিকান হিসেবে সে আমেরিকার স্বার্থ দেখবে, এবং একজন রাশিয়ান ভক্ত সে রাশিয়ার স্বার্থ দেখবে। আর যে কথাটি আপনি বলছেন যে বাস্তবিক অর্থে বিশ্বে যতগুলো সনাতনী জনগোষ্ঠী আছে এবং ইসকনের ভক্তরা আছে, সেখানে প্রতিটি দেশেই সেই দেশের রাষ্ট্রের আইন এবং সেই দেশের প্রগতির প্রতি লক্ষ্য রেখেই সৌভ্রাতৃত্বের দৃষ্টিভঙ্গি লালন করেই কার্যক্রম করছে। সুতরাং সেখানে আমেরিকায় যদি তুলসী গিবার্ড ক্ষমতায়ন হলো, তার প্রভাব বাংলাদেশে পড়ার কোনো কারণ থাকে না। আর একটা কথা আমি না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা বলছেন সিআইএ এর সৃষ্টি। সিআই হচ্ছে অভিযোগ অনেকে তুলেছেন, সিআই হচ্ছে আমেরিকার একটা এজেন্সি। তো এখন আমেরিকা রাশিয়া হচ্ছেন চরম বৈরী। তো সুতরাং রাশিয়ায় এখন বিশ্বে সবচেয়ে বেশি প্রচার হচ্ছে রাশিয়ায়। তাহলে কি ইসকনের প্রচার এখন কি রাশিয়া কি তাহলে সিআইকে আমন্ত্রণ জানাচ্ছে? তো এবং চায়না সঙ্গে আমেরিকার সাংঘর্ষিক নীতি আছে, চায়নাও হেভি ভালো প্রচার হচ্ছে। তাহলে কি চায়নাও জেনে শুনে এই সিআইকে রিসিভ করছে? মূলত ইসকন বিশ্বের প্রতিটি গ্লোবাল শক্তি যতগুলো আছে এবং প্রতিটি আরবীয় দেশগুলো সহ সব জায়গায় সমাদৃত তার মানবিক কর্মকাণ্ডে এবং সৌভ্রাতৃত্বপূর্ণ আদর্শিক মূল্যবোধের কারণে। আপনি আমেরিকা, চীন, রাশিয়ার কথা বললেন, কিন্তু আপনাদের মানে ইসকনের বিরুদ্ধে একটা কথা আমরা প্রায়ই শুনি যে পৃথিবীর বিভিন্ন দেশে ইসকন বিপুল সংখ্যক মানুষকে ধর্মান্তরিত করছে।
এটা একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে রয়েছে। আপনাদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও প্রচার করা হয় যে আপনারা হচ্ছে বাংলাদেশে বিশেষত নানা রকমের ভূমি দখল করার অভিযোগ আছে, কেউ কেউ বলছে। আবার কেউ বলছে যে না, আপনারা ভূমি দখল করেন না, কিন্তু দেবোত্তর সম্পত্তি বা কোনো মন্দির আক্রান্ত হলে আপনারা তাদেরকে সহায়তা করেন সেটা পুনরুদ্ধার করতে। কিন্তু এরকম কোনো ক্ষেত্রে কোনো পুনরুদ্ধারের ঘটনা ঘটার পর সেখানে দেখা যায় যে একটা ইসকনের মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আগে সেখানে হয়তো অন্য মন্দির ছিল। তো এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কি, এই অভিযোগগুলো কেন ওঠে? বা আমি আপনাকে স্পষ্টতই বলতে চাই, প্রথমত হচ্ছে আপনার প্রথম প্রশ্নটা একটু আমি আরেকটু ক্লিয়ার হওয়ার দরকার। জি জি, মানে একটা হচ্ছে ধর্মান্তকরণ আপনারা করছেন সারা আমি পৃথিবীতে। বুঝতে পারছি। এবার প্রথমত হচ্ছে ইসকন কোনো ধর্মান্তর করে না, আচ্ছা সারা বিশ্বে কোথাও করে না। কারণ ধর্মান্তর মানে হচ্ছে একটা ধর্মীয় মূল্যবোধ বা বিশ্বাসকে নষ্ট করে দিয়ে আরেকটা বিশ্বাসকে চাপিয়ে দেওয়া অথবা সেটি গ্রহণ করার জন্য প্ররোচিত করা। এ দুটি কাজ ইসকন গ্লোবালি কোথাও করে না। ইসকন শ্রী চৈতন্য মহাপ্রভুর মানবিক দৃষ্টিভঙ্গি, সৌভ্রাতৃত্বের আদর্শ, অহিংসাকে লালন করে এবং বিশ্বপ্রেম শিখায়, সবাইকে একটা পরিবার বলে ভাবতে শিখায়। এই আদর্শিক দৃষ্টিভঙ্গি লালন করার কারণে কেউ যদি, যেমন স্টিভ জবস, সে একজন বড় ধনী, একজন বড় সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিক, আপনি তার বক্তব্য শুনবেন, সেই ইসকনের মানবিক দৃষ্টিভঙ্গি, সেই ইসকনের খাবার খেতে খেতে ইসকনের ভক্ত হয়ে গেছে, যখন তার কোনো খাওয়ার জুট ছিল না, ভালো খেতে পারতো না। এবং বিশ্বে সারা প্রত্যেক দিন প্রায় 25 লক্ষ মানুষকে ইসকন ফ্রি খাওয়ায়। তো এখন তার মানবিক কর্মকাণ্ডে কেউ উৎসাহিত হয়ে সেই কর্মকাণ্ড অনুসরণ করলে তাহলে তাকে আপনি ধর্মান্তর বলতে পারেন না। আর আপনি যে আপনি বলছেন যেখানে কোনো বল প্রয়োগের অথবা কোনো কৌশলের ব্যাপার না না না। এবং আর একটা যে জিনিসটা বলছি, আপনি দেখেন আমরা বাংলাদেশেও এরকম কাউকে করা হয়েছে কিনা, বা আপনার অন্য কোনো দেশে তারা স্বতঃস্ফূর্ত অনুশীলন করছে তার ইসকনের অ্যাক্টিভিটিগুলো। এখন কেউ যদি স্বতঃস্ফূর্ত অনুশীলন করে তাকে তো আপনি তাকে ধর্মান্তরও বলতে পারেন না, আবার বাধাও দিতে পারেন না, সেটা তার মৌলিক অধিকার। আচ্ছা, আর এই যে সম্পত্তি, আর সম্পত্তির বিষয়টা আমি ক্লারিফিকেশন দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে অধিকাংশ দেবোত্ত সম্পত্তি আপনি বেহাত হয়ে গেছে এবং অধিকাংশ ইসকনের কোনো বাংলাদেশে ইসকনের নিজস্ব মন্দির দুই একটাও নেই। আচ্ছা, অধিকাংশ মন্দির হচ্ছে দেবোত্তর সম্পত্তি, দেবতার মন্দির, কৃষ্ণ মন্দির, জগন্নাথ মন্দির, কালী মন্দির, এইরকম যেগুলো বেহাত হয়ে যাচ্ছে। লোকাল জনসাধারণ সেটা পুনরুদ্ধারও করতে পারছে না, পরিচালনাও করতে পারছে না, সেটা ইসকনকে সেবাবার প্রদান করছে। তো আমাদের হিন্দু ল অনুযায়ী সেবায়েত হচ্ছে দেবতার প্রতিনিধি, এবং দেবতার প্রতিনিধির কর্তব্য হচ্ছে দেবতার সম্পদ এবং তার সেবা শুশ্রূষাকে সুসংরক্ষণ করা। এখন আমি যদি আমার দেবতার সম্পদগুলো পুনরুদ্ধার, যেগুলো হারিয়ে গেছে সেগুলো পুনরুদ্ধার করতে যাই, আপনি আমাকে ভূমিদস্যু বলতে পারেন না। তাহলে আপনি বলছেন যে আপনারা এক্ষেত্রে এবং আপনি দিচ্ছেন। বাংলাদেশে একটা নজির দেখাতে পারবেন না যেখানে ইসকন তার ডকুমেন্টারি দেবত্ব সম্পত্তিবিহীন কেউ একজনের সম্পদ দখল করতে। তাহলে আপনি বলছেন যে আসলে এই ধর্মান্তকরণ বা সম্পত্তি বা মন্দির সংক্রান্ত যে অভিযোগগুলো তোলা হয় এগুলো উদ্দেশ্য প্রণোদিত। আচ্ছা, আপনারা তো এখন একটা বড় ধরনের আন্দোলনের মধ্যে রয়েছেন, তো এই আন্দোলনের বিষয়ে আপনাদের কি রাজনৈতিক গোষ্ঠীগুলো বা রাজনৈতিক দল, ধরুন যে জামায়াতে ইসলামী বা বিএনপি বা এই ধরনের রাজনৈতিক দলগুলো বা গোষ্ঠীগুলোর সাথে কারোর সাথে কি আপনাদের কোনো আলোচনা বা যোগাযোগ হয়েছে যে আপনাদের আমরা এই 8 দফা আন্দোলন শুরু করার পরে, যদিও এটা আমাদের মৌলিক দাবি, এটা পরিপূরণ করবে তো রাষ্ট্র এবং বর্তমান অন্তর্বর্তী সরকার কিছু কার্যক্রম করতে পারে, কিছু কার্যক্রম আছে রানিং গভর্নমেন্টের, অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থাপনার প্রয়োজন হবে, আইন সংশোধনের প্রয়োজন হবে। সেক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলির কোনো বিকল্প নেই, যার ফলশ্রুতিতে আমরা বিএনপি, জামায়াত ইসলাম এবং হেফাজত ইসলাম সহ সমস্ত জনগোষ্ঠীর কাছে আমরা যাচ্ছি, সবার কাছে আমাদের দাবিগুলোর যৌক্তিকতা উপস্থাপন করছি এবং তাদের শুভ দৃষ্টি আমরা প্রত্যাশা করছি। আমরা যে বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে পরিপূরক হয়ে একসাথে একটা রাষ্ট্র বিনির্মাণের অংশীদার হতে চাই, সেই বার্তাটা আমরা পৌঁছাচ্ছি। এই বিষয়ে কারো কাছ থেকে কি, মানে কারোর সাথে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কোনো মন্তব্য কি কারো কাছ থেকে আছে বা কোনো সমঝোতা? হ্যাঁ, অনেক ক্ষেত্রে পরিপূর্ণ আপনার না হলেও অধিকাংশ ক্ষেত্রে আমরা তাদের সহানুভূতি সুলভ মনোভাব দেখেছি
এবং তারা আমাদের প্রতি সংবেদনশীল এবং এই দাবিগুলোর যৌক্তিকতাকে তারা সবাই স্বীকার করেছে। পুন্ডিরক ধামে বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক তাত্ত্বিক, কবি এবং প্রাবন্ধিক ফরহাদ মাজহার গিয়েছিলেন, তাদের সাথে আপনাদের আলোচনা হয়েছে। তো তার সাথে কেমন আলোচনা হলো, আপনার অভিজ্ঞতা কি? প্রথমত হচ্ছে এটি তো শুধু একটা ইস্কন মন্দির নয়, এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের এবং তার 24 জন পার্শ্বদের লীলাস্থল এবং রাধারানীর পিতা বৃষভানু অবতার পুণ্ডরিক বিদ্যানিধির জন্মস্থান, ঐতিহাসিক তীর্থস্থান, যার ফলে সবার জন্য এই দরজা উন্মুক্ত। সেই হিসেবে তিনি একজন আদর্শিক প্রাবন্ধিক দার্শনিক হিসেবে, কবি হিসেবে তিনি চান একটা সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে। আপনি উনি ওনার যে সোশ্যাল প্ল্যাটফর্ম সেখানেও এই বিষয়টা ক্লিয়ার করেছেন। তো সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে কাউকে বাদ দিয়ে তো সম্ভব নয়, সবাইকে নিয়েই সম্প্রীতির বাংলাদেশ গড়তে হয়। তো সেই জন্য বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে আমরাও তো একটা অংশ, যার ফলশ্রুতিতে আমাদেরকেও নিয়ে যাতে এই বাংলাদেশ বিনির্মাণযোগ্য এগিয়ে যায়, এই জন্যই মূলত এই বার্তা নিয়েই উনি আমাদের সঙ্গে আলোচনা করেছেন। সম্মিলিত সনাতনী জাগরণ জোট, এখন তো সারা দেশে আরও আপনারা বিভাগীয় মহাসমাবেশ করার পরিকল্পনা করছেন এবং আপনাদের নানা রকম আন্দোলনের কর্মসূচি চলছে। তো এই আন্দোলন পরিচালনার জন্য বিপুল অর্থের প্রয়োজন। এই অর্থ, এই জোট এখন আপনারা কিভাবে সংগ্রহ করছেন? মানে আপনাদের বিভিন্ন যে ছোট ছোট সংগঠনগুলো আছে তারা বা কিভাবে, মানে কোন প্রক্রিয়ায় আপনারা অর্থ জোগাড় করছেন? প্রথমত সাধুদেরকে সন্ন্যাস গ্রহণের সঙ্গে সঙ্গে ভিক্ষাবৃত্তি শুরু করতে হয়। তো সেজন্য আমরা ভিক্ষা করেই আমাদের সমস্ত দেবালয় প্রতিষ্ঠানগুলো চালাই। সেই হিসেবে আমরা প্রতিটি সাধারণ জনগণের কাছ থেকে ভিক্ষা চাইছি। আপনারা দেখবেন রংপুরেও প্রায় সমস্ত আন্দোলনে যারা আমাদের আয়োজকরা আছেন তারা বিভিন্ন বক্স নিয়ে নিয়ে ভিক্ষা করছে মানুষের কাছ থেকে। এবং আপনি দেখবেন সেখানে অনেক বৃদ্ধ ভিডিওগুলোতে সোশ্যাল প্ল্যাটফর্মে আছে, তারা নিজে 1 কেজ 2 কেজ করে জল নিয়ে যাচ্ছে। আমাদের শুধু হয়তো স্টেজ এবং কিছু ব্যানার, ফেস্টুন, এগুলোর জন্য কিছু খরচ হয়, সেগুলো সাধু সন্তরা ভিক্ষা করে ব্যবস্থা করছি। আর প্রতিটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের অর্থায়নেই গাড়ি নিয়ে নিয়ে আসছে এবং আপনার যার যার পেমেন্টটা সেই প্রদান করছে, যার ফলশ্রুতিতে আমাদের আন্দোলনে কোনো ব্যাপক অর্থের প্রয়োজন হচ্ছে না। স্বতঃস্ফূর্ত মানুষের, এটা জনমানুষের আন্দোলনে পরিণত হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা কোনো অর্থনৈতিকভাবে বাধাগ্রস্ত হচ্ছি না অথবা কেউর মুখাপেক্ষী হওয়ারও আবশ্যকতা হচ্ছে না। সকাল সন্ধ্যার স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ভালো থাকবেন, সকাল সন্ধ্যার পাঠকদের জন্য শুভেচ্ছা রাখবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় পাঠক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ ধরে সকাল সন্ধ্যার সঙ্গে রয়েছেন। সকাল সন্ধ্যা পড়ুন, সকালসন্ধ্যা.com দেখুন এবং সকাল সন্ধ্যা ফলো করুন ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে।